কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে নির্জন, সবচেয়ে শীতলতম ভূখণ্ড আন্টার্কটিকায় দাঁড়িয়ে আছেন। চারিপাশে মাইলের পর মাইল শুধু সাদা বরফ আর হাড় কাঁপানো ঠান্ডা। ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ হাজারো বছরের পুরনো এক অন্য ইউনিভার্সের স্পেসশিপ পৃথিবীর দিকে আসতে দেখা যায়। কিন্তু সেটা কি কেবলই একটা স্পেসশিপ ছিল, নাকি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক জাহান্নামের কঙ্কাল? একটা নিরীহ নিষ্পাপ কুকুরকে মারার জন্য দুটো মানুষ এতটা পাগল হয়ে উঠল কেন? নিজের জীবন দিতেও তারা দুবারও ভাবল না কেন? আমেরিকান রিসার্চ সেন্টারে 12 জন বিজ্ঞানী যখন এই রহস্যর জট খুলতে নরওয়েজিয়ান ক্যাম্পে পৌঁছালো, তখন তাদের পায়ের তলার মাটি সরে গেল। সেখানে ছিল রক্তে ভেজা কুরুল, কাটা লাশ আর বরফের চাই থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক প্রাচীন রহস্য। কিন্তু আসল আতঙ্ক তখন শুরু হলো, যখন জানা গেল সেই বরফের মধ্যে কোনো সাধারণ জিনিস ছিল না। সে আপনার রক্ত শুষে নিতে পারে, আপনার হুবহু রূপ নিতে পারে, এমনকি আপনার ভিতরের রোগ আর স্মৃতিও কপি করে নিতে পারে। অর্থাৎ আপনার পাশে দাঁড়িয়ে থাকা আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুটিই হয়তো আসলে সেই রহস্যময় প্রাণীটি। আপনি কাকে বিশ্বাস করবেন? কে আসল মানুষ? গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তো চলুন ঘুরে আসা যাক আন্টার্কটিকার সেই অভিশপ্ত দুনিয়া থেকে। মহাকাশের কোনো রহস্যময় ইউনিভার্স থেকে একটি বিশাল স্পেসশিপ পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। সেই স্পেসশিপ এই বিশাল মহাকাশ থেকে ঠিক কী কারণে পৃথিবীর দিকে আসছিল তা সম্পূর্ণ অজানা ছিল। তবে হঠাৎ সেই এলিয়েন স্পেসশিপ পৃথিবীর কাছাকাছি পৌঁছে হঠাৎ কোথাও মিলিয়ে যায়। এরপর দেখানো হয় আন্টার্কটিকা মহাদেশকে। সাল 1982। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার মাঝেই একটি হেলিকপ্টারে বসে 2 জন নরওয়েজিয়ান মানুষ দূরবীন দিয়ে কিছু একটা খুঁজছিল। অবশেষে দেখা যায় তারা একটি অসহায় কুকুরকে খুঁজছে। সে বরফে ঢাকা খোলা জায়গায় ওদের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। পাইলট তাড়াতাড়ি সেই কুকুরের দিকে হেলিকপ্টার ঘুরিয়ে দিতেই পরের মুহূর্তেই অন্য মানুষটি নিজের রাইফেল তুলে সেই কুকুরকে লক্ষ্য করে গুলি করা শুরু করে দেয়। কিন্তু সেই কুকুরটি তার প্রতিটি গুলি থেকে বেঁচে বরফের মাঝে দৌড়ে বেড়াচ্ছিল। তবে জানি না সেই লোকটি ওই নিষ্পাপ কুকুরের সাথে এমন কি শত্রুতা ছিল। সে এখন কুকুরটিকে মারার জন্য তার উপর বোমা ফেলাও শুরু করে দেয়। সেই কুকুর কোনোভাবে প্রাণ বাঁচিয়ে আমেরিকান একটি রিসার্চ সেন্টারে গিয়ে পৌঁছায়, যেখানে 12 জন আমেরিকান সায়েন্টিস্টদের একটি টিম আন্টার্কটিকা মহাদেশের রহস্যের খোঁজ করতে এসেছিল। হেলিকপ্টারের আওয়াজ শুনে রিসার্চ সেন্টারে কাজ করা সায়েন্টিস্টরা নিজেদের ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে। তখন সেই কুকুর সাহায্যের আশায় একজন সায়েন্টিস্টের পিছনে গিয়ে লুকানোর চেষ্টা করে। ইতিমধ্যেই হেলিকপ্টারের রিসার্চ সেন্টারের কাছে ল্যান্ড করে, আর মধ্যে থেকে সেই লোকটি রেগে এবং ঘাবড়ে বাক্স থেকে একটি বোম বার করে। সেই বোমটি ওই কুকুরের দিকে ছোড়ার চেষ্টা করে। তবে তখনই ঠান্ডায় কাঁপতে থাকা তার হাত থেকে সেই বোম ছিটকে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের কাছে পড়ে। আর সেই বোমের বিস্ফোরণে হেলিকপ্টারের সাথে সাথে পাইলটের টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এতে ওই নরওয়েজিয়ান লোকটি শান্ত হয় না। সে নিজের নরওয়েজিয়ান ভাষায় আমেরিকানদের সামনে কিছু বিড়বিড় করতে বলতে শুরু করে, যদিও তার ভাষা আমেরিকান সায়েন্টিস্টদের মাথার উপর দিয়ে চলে যায়। পরের মুহূর্তে সে আবার কুকুরের উপর গুলি চালাতে শুরু করে। আর এই হুড়োহুড়ির মধ্যে তার একটি গুলি কুকুরের পাশে থাকা সেই আমেরিকান সায়েন্টিস্টের পায়ে লেগে বেরিয়ে যায়। এটা দেখে সবাই ঘাবড়ে গিয়ে ওই নরওয়েজিয়ান লোকটি রাস্তা ছেড়ে দেয়। সেই লোক পাগলের মতো গুলি চালাতে চালাতে কুকুরের পিছনে ছুটতে শুরু করে। আর ঠিক তখনই আমেরিকান ক্যাম্পে জানালা থেকে আমেরিকান বিজ্ঞানীদের কমান্ডার তার উপর গুলি চালায়। সাথে সাথে সেই লোকটি সেখানেই মারা যায়। সবকিছু কিছুটা শান্ত হতেই আমেরিকান রিসার্চ টিম জানতে পারে ওই 2 জনেই নরওয়েজিয়ান লোক আসলে নরওয়েজিয়ান রিসার্চ টিমের সদস্য ছিল, যারা তাদের মতোই আন্টার্কটিকার অন্য একটি জায়গায় রিসার্চ করতে এসেছিল। নরওয়েজিয়ান টিমে মোট 10 জন লোক ছিল, যাদের মধ্যে 2 জন তো এখন মারা গেছে। আসলে এরা দুজনে এই নিষ্পাপ কুকুরকে মারতে এতটা মরিয়া হয়ে উঠেছিল কেন? এই প্রশ্নটাই সায়েন্টিস্টদের মনে ঘুরপাক খাচ্ছিল। এখন সায়েন্টিস্ট টিমের ডাক্তার অনুমান করে বলে, হতে পারে এই দুজনে কোনো কারণে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর আমার তো এটাই ভয় হচ্ছে যে কোথাও পাগলামিতে এরা দুজনে নিজেদের বাকি সঙ্গীদেরকেও না মেরে ফেলে। কিন্তু আসলে ওরা দুজনে পাগল হলো কি করে? ডক্টর কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে এই রহস্যের সমাধানের জন্য তাদের ওই নরওয়েজিয়ান রিসার্চ বেসে যাওয়ার দরকার ছিল। তাই ডক্টর আর দেরি না করে সঙ্গে সঙ্গে পাইলট ম্যাকের সাথে নরওয়েজিয়ান রিসার্চ সেন্টারের দিকে রওনা দেয়। কিছু সময় পর তারা দুজনে যখন সেখানে পৌঁছায়, দেখে যে পুরো রিসার্চ সেন্টারটা পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরও ভিতরে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া ক্যাম্পের এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করে। তখনই তারা সেখানে একটি ঘরের দরজায় একটি কুরুল গিতে থাকতে দেখে, সম্পূর্ণ রক্তে ভেজা। তারা যখন সেই ঘরের ভিতরে ঢোকে, জানতে পারে যে কেউ সেই দরজাকে ভিতর থেকে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে। ডাক্তার যখন সেই ঘরের আরেকটু ভিতরে এগিয়ে যায়,
তার নিজের পায়ের নিচে রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ অনুসরণ করে সামনের দিকে এগোতেই তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সে সেখানে একটি ভয়ানক দৃশ্য দেখে। সামনে চেয়ারে একটি মানুষের লাশ পড়েছিল। তার হাতে একটি খুর ছিল, যা দিয়ে সে নিজেই নিজের হত্যা করেছে। সাথে সে নিজের হাতও কেটে ফেলেছিল, আর তার রক্ত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছিল। তবে এই জায়গায় কি এমন ঘটেছে যাতে এই মানুষ নিজেকে এমন ভয়ানকভাবে হত্যা করেছে? এই ভেবেই ডক্টরের বুক কেঁপে ওঠে। সেখানেই অন্য একটি ঘরে ম্যাক একটি বরফের চাই দেখতে পায়। মনে হচ্ছিল তার ভিতরে কিছু একটা জিনিস ছিল। কিছুক্ষণ আগেই হয়তো সেটাকে বাইরে বার করা হয়েছে, আর সেটা দেখে মনে হচ্ছিল সম্ভবত সেটা কোনো প্রাণীর জীবাশ্ম হতে পারে। ভাবতে ভাবতেই ডাক্তার আর ম্যাক ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসতেই এমন কিছু দেখে যা তারা কোনোদিন জীবনে দেখেনি। তাদের সামনে একটি অদ্ভুত প্রাণীর পুড়ে যাওয়া লাশ পড়েছিল। সেই লাশ দেখে মনে হচ্ছিল এটা কোনো মানুষ এবং প্রাণীর সংমিশ্রণ। এটা বুঝে ওঠাই মুশকিল ছিল। ভালোভাবে সবকিছু দেখার পর আর নরওয়েজিয়ানদের কিছু জরুরি নথিপত্র জিনিসপত্রের সাথে সেই পুড়ে যাওয়া লাশকে নিয়ে তারা নিজেদের রিসার্চ বেসে ফিরে আসে। সেই সময় একটা অদ্ভুত জিনিস দেখা যায়। নরওয়েজিয়ানদের থেকে বাঁচানো কুকুরটি জানালা দিয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা সেই লাশকে নিয়ে গিয়ে অ্যাটপসি রুমে রেখে দেয়, যেখানে সব সায়েন্টিস্টরা সেই লাশকে ঘিরে দাঁড়িয়ে এটা ভেবে অবাক হয় এটা আদৌ মানুষ নাকি কোনো প্রাণী। সেই লাশের মুখ এমন ছিল যেন তার খুলি নিজেরই চামড়া ছিঁড়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছে। এই দৃশ্য দেখে সব বিজ্ঞানীরাই প্রায় ভয় পেয়ে যায়। তাদের এত বছরের জীবনে কোনোদিনই তারা এই রকম অদ্ভুত জিনিস দেখেনি। তখনই সেখানে সেই কুকুরটিও পৌঁছে যায় আর সেই লাশটিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এর মাঝেই বায়োলজিস্ট সেই লাশের অ্যাটপসি শুরু করে। সে যখন তার প্রতিটি শারীরিক অঙ্গ বাইরে বার করে তখন জানতে পারে যে এটা একটা মানুষেরই লাশ, প্রাণী নয়। কিন্তু কোনো মানুষের রূপ এতটা ভয়ানক কিভাবে হতে পারে? এই ব্যাপারটি সব বিজ্ঞানীদের দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। এভাবেই দিন কেটে যায়। সারা দিনের কাজের পর ক্লান্ত হয়ে সব সায়েন্টিস্টরা রাতে গেম খেলে সময় কাটাচ্ছিল। ওই 12 জনের টিমে একজন ডগ ট্রেনারও ছিল, যে বরফে স্লেজ কার টানা কুকুরদের দেখাশোনা করত। সেই ডগ ট্রেনার নরওয়েজিয়ানদের সেই কুকুরকে যখন ক্যাম্পে এখানে ওখানে ঘুরতে দেখে তখন সে বাকি কুকুরদের সাথে তাকে খাঁচায় বন্ধ করে দেয়। সেই কুকুর একদম শান্ত ছিল। সে শুয়ে থাকা বাকি কুকুরদের মাঝে একেবারে মূর্তির মতো গিয়ে বসে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তখনই হঠাৎ বাকি কুকুররা তার উপর এমনভাবে ঘেউ ঘেউ করা শুরু করে দেয় যেন তারা কোনো শয়তানকে দেখে ফেলেছে। আর ঠিক তখনই হঠাৎ সেই কুকুরের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। দেখতে দেখতে তার মাথার খুলি তার চামড়া ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। সেই কুকুরের মুখের জায়গায় শুধু তার জিভ বাইরে লকলক করছিল, আর তার পুরো শরীর থেকে অনেক টেন্টিকেলস বাইরে বেরোচ্ছিল। দেখতে দেখতে সেই কুকুর একটি ভয়ানক ক্রিয়েচারের রূপ নিয়ে নেয়। তাকে দেখে বাকি কুকুররা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তে সেই ক্রিয়েচারের শরীর থেকে মাকড়সার মতো পা বেরিয়ে আসে, আর সে ওই কুকুরের ওপর কোনো চ্যাটচেটে তরল পদার্থ ছিটিয়ে দেয়। ওদিকে ডগ ট্রেনার কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ শুনে খাঁচার দিকে ছুটে আসে। সে যখনই খাঁচাটা খোলে তার উপর থেকে লাফিয়ে কিছু কুকুর পালিয়ে যায়। আর পরের মুহূর্তেই ডগ ট্রেনার খাঁচা থেকে বাইরে আসতে থাকা সেই ক্রিয়েচারের টেন্টিকেলস দেখতে পায়, যা দেখে ভয়ের চোটে সে খাঁচার দরজা বন্ধ করে দেয় আর সঙ্গে সঙ্গে নিজের সঙ্গীদের ডাকতে শুরু করে। চিৎকার শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে ছুটে আসে। ম্যাক বন্দুক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়, আর খাঁচার কাছে পৌঁছাতেই ভিতরের ভয়ানক দৃশ্য দেখে তার হাত পা পর্যন্ত কেঁপে ওঠে। তারা দেখে যে সেই ক্রিয়েচার কুকুরের চামড়া থেকে পুরোপুরি বাইরে চলে এসেছে। তার মুখ তার পেটে ছিল, আর পা তার পিছনের অংশে। সে জাহান্নাম থেকে জন্মানো কোনো প্রাণীর মতো লাগছিল। দেখতে দেখতে সে নিজের শরীর থেকে টেন্টিকেলস বের করে বাকি কুকুরদের তার মধ্যে জড়িয়ে নেয়। এটা দেখে ম্যাক আর কমান্ডার তার উপর গুলি চালায়, কিন্তু সেই ক্রিয়েচারের উপর গুলির কোনো প্রভাবই পড়ে না। তখনই তার শরীর থেকে দুটো বড় বড় হাত বাইরে বেরিয়ে আসে এবং সেই হাতের সাহায্যে সে ছাদের উপর ঝুলে পড়ে। এখন তার শরীরে সব জায়গায় চোখও গজিয়ে উঠেছিল। দেখতে দেখতে সেই ক্রিয়েচার আরও বেশি ভয়ানক রূপ ধারণ করতে থাকে। তখনই টিমের প্রধান মেকানিক ফ্লেম থ্রোয়ার নিয়ে সেখানে পৌঁছায়। ফ্লেম থ্রোয়ার দিয়ে সেই ক্রিয়েচারকে পুড়িয়ে দেয়, কিন্তু তাকে পুরোপুরি ছাই করে দেয় না, আগুন নিভিয়ে দেয়। তারা সেটাকে পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে আসে। সমস্ত সায়েন্টিস্টরা তখনও খুবই আতঙ্কে ছিল, কিন্তু তাদের এটা জানার কৌতূহল ছিল আসলে সেই প্রাণী কি জিনিস। আর এটা জানার জন্যই সিনিয়র বায়োলজিস্ট সেই ক্রিয়েচারের পোস্টমর্টেম শুরু করে। তখনই তারা এটা দেখে ঘাবড়ে যায় সেই ক্রিয়েচারের পেটে আরেকটি কুকুর তৈরি হচ্ছে। সিনিয়র বায়োলজিস্ট ক্রিয়েচারটিকে আরও ভালোভাবে দেখার পর এই ক্রিয়েচারের ব্যাপারে একটি অবাক করা বিষয় জানতে পারে। সে বাকিদেরকে জানায়, এই ক্রিয়েচারের পেটে আমরা যে কুকুরকে পেয়েছি
আসলে সেটা কুকুরই নয়, বরং এই প্রাণীর দ্বারাই তৈরি করা আমাদের কুকুরের একটি কপি। আসলে পৃথিবীর সমস্ত জীবের শরীর কোষ দিয়ে তৈরি। যখন এই প্রাণী আমাদের কুকুরের উপর হামলা করেছিল, তখন সে তার টেন্টিকেল দিয়ে এই কুকুরের কোষগুলিকে নিজের ভিতরে শুষে নিচ্ছিল, আর সাথে সাথেই এই ক্রিয়েচার নিজের কোষ দিয়ে সেই কুকুরের একটি হুবহু কপিও তৈরি করছিল। যদি এই ক্রিয়েচার সেই কুকুরের সব কোষ শুষে নিত, তবে সেই কুকুরের অস্তিত্বই মুছে যেত এবং এই ক্রিয়েচার সেই কুকুরের রূপ নিয়ে আমাদের মধ্যে মিশে যেত। কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আমরা ক্রিয়েচারটিকে পুড়িয়ে মেরেছি। সেই রহস্যময় ক্রিয়েচারের এই ভয়ানক সত্যতা জানতে পেরে সমস্ত সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। তাদের মনে একটা প্রশ্ন ওঠে, আসলে এই অদ্ভুত ক্রিয়েচারটি নরওয়েজিয়ানদের কাছে আসলো কিভাবে? তবে এর উত্তর ছিল সেই বেসে। উত্তর জানার জন্য তারা নরওয়েজিয়ান রিসার্চ সেন্টারে পাওয়া ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল নরওয়েজিয়ানরা বরফে চাপা কোনো বড় জিনিস খুঁজে পেয়েছিল, আর নিজেদের সফলতায় তারা খুব বেশি খুশি ছিল। কিন্তু আসলে তারা এটা জানতোই না যে সেই জিনিসটাই পরবর্তীতে তাদের খুশিকে দুঃখে পরিণত করবে। এই রহস্যের সন্ধান করতে ম্যাক সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মেকানিক এবং জিওলজিস্টের সাথে সেই নরওয়েজিয়ানদের রিসার্চ বেসে রওনা দেয়। তারা হেলিকপ্টার নিয়ে সেখানে ল্যান্ড করে, যেখানে তারা একটি বড় গর্ত দেখতে পায়। তারা যখন সেই গর্তের কাছে পৌঁছায়, সেই গর্তের ভিতরে দেখা মাত্রই তারা আশ্চর্য হয়ে যায়। সেই গর্তের ভিতরে একটি বিশাল এলিয়েন স্পেসশিপ দেখতে পায় তারা। সেই স্পেসশিপের পরিস্থিতি দেখে জিওলজিস্ট আন্দাজ করে এই স্পেসশিপ হাজারো বছর আগে এই জায়গায় এসে ল্যান্ড করেছিল। এই জায়গা থেকে কিছুটা দূরে তারা আরও একটি চারকোনা গর্ত দেখতে পায়। সেই গর্তটা দেখে ম্যাক অনুমান করে, আমার মনে হয় হাজার হাজার বছর আগে এই স্পেসশিপ থেকে কোনো এলিয়েন জীব বাইরে বেরিয়ে আসে এবং সে এই জায়গা পর্যন্ত এসেছিল। কিন্তু এই আন্টার্কটিকার রক্ত জমিয়ে দেওয়া ঠান্ডায় একেবারে এখানে বরফে জমে যায় সে, এবং সেই সময় থেকে এতদিন পর্যন্ত সে বরফের এই জায়গাতেই চাপা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নরওয়েজিয়ানরা বরফের নিচে চাপা সেই এলিয়েন জীবকে খুঁজে বের করে এবং তারা তার উপর রিসার্চ করতে তাকে বরফের চাই সমেত তুলে নিয়ে যায়। সেখানে তারা হয়তো সেই এলিয়েনকে বরফ থেকে বার করে, কিন্তু হয়তো সেই এলিয়েন আবারও জীবিত হয়ে ওঠে এবং সে সেই নরওয়েজিয়ানদের এবং তাদের কুকুরের কোষ নিজের ভিতরে শুষে নেয়, তাদের অস্তিত্বই চিরকালে শেষ করে দেয়। আর এখন সেই এলিয়েন জীব কুকুরের রূপ নিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। এই সব কিছু বলার পরেও সেখানে কারোরই তাদের উপর বিশ্বাস হয় না। কিছুক্ষণ আগে তাদের মুখোমুখি যে ক্রিয়েচারের সাথে হয়েছিল, সেটা কি আসলেই কোনো অন্য গ্রহ থেকে আসে এলিয়েন? তখনই তাদের রাঁধুনি একটি ছেঁড়া নোংরা টি শার্ট নিয়ে সেখানে আসে। সেটি ভিতরে ছুঁড়ে মেরে বলে, তোমাদের মধ্যে কে এই নোংরা টি শার্টটি আমার রান্নাঘরের বেসিনে সিঙ্কে রেখে এসেছে? যদিও সিঙ্কে কারো ছেঁড়া কাপড় পাওয়া অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু কেউই সেটির উপর গুরুত্ব দেয় না, কারণ তাদের মাথায় সেই সময় এই এলিয়েন জীবকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই এলিয়েন জীবের আসল রহস্য কি, সেটা জানার জন্য সবার আশা সিনিয়র বায়োলজিস্টের উপর টিকেছিল। কিছু সময় পরে সে সেই কুকুরের রক্তের পরীক্ষা করা শুরু করে, যার উপর সেই এলিয়েন কুকুর হামলা করেছিল। পরীক্ষার সময় সে দেখে সেই কুকুরের রক্তে এমন কিছু এলিয়েন সেলস বা কোষ আছে, সেই এলিয়েন কোষ ভিতর ভিতর সেই কুকুরের কোষগুলিকে শুষে নিচ্ছে। সেই এলিয়েন কোষগুলো কুকুরের কোষের রূপও নিচ্ছে, অর্থাৎ কিছু সময় পরে এই কুকুরও এলিয়েন কুকুরের রূপ নিতে পারে। সিনিয়র বায়োলজিস্ট এটা বুঝতে পারে, যদি সেই এলিয়েনের একটি কোষ কোনো জীবিত মানুষ বা পশুর ভিতরে চলে যায়, তবে সেই একটি কোষই সেই মানুষ বা পশুকে ভিতরে ভিতরে পুরোপুরি ভয়ানক ক্রিয়েচারে বদলে দিতে পারে। সিনিয়র বায়োলজিস্টের মনে এখন এই ভয় কাজ করতে লাগলো যে তাদের টিমের সদস্যরা তো সেই এলিয়েন কুকুরের সংস্পর্শে এসেছে, নিশ্চয়ই সেই এলিয়েন কুকুর তাদের মধ্যে কারোর না কারোর উপর নিজের কোষ ছেড়ে তাদেরকেও সংক্রমিত অবশ্যই করেছে। সিনিয়র বায়োলজিস্ট যখন কম্পিউটারে এর সম্ভাবনা পরীক্ষা করে দেখে, তখন কম্পিউটারের রিসার্চে এটি 70% হওয়ার সম্ভাবনা আছে বলে জানতে পারে। এর মানে তাদের এক বা একাধিক টিমের সদস্য ক্রিয়েচারের দ্বারা সংক্রমিত। এরপর সিনিয়র বায়োলজিস্ট কম্পিউটারের কাছে জানতে চায়, যদি এই ক্রিয়েচার আন্টার্কটিকা থেকে বেরিয়ে লোকালয় এলাকায় পৌঁছায় তবে কি হবে? কম্পিউটার এমন উত্তর দেয় যা শুনে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সেই এলিয়েন প্রায় 3 বছরের মধ্যেই প্রত্যেক মানুষের উপর নিয়ন্ত্রণ করে ফেলবে, মানব জাতির অস্তিত্বই মিটিয়ে দেবে। এই উত্তর পড়ে সিনিয়র বায়োলজিস্টের হাত পা থরথর করে কেঁপে ওঠে। সে নিজের সুরক্ষার জন্য ড্রয়ার থেকে একটি বন্দুক বের করে নেয়। তারপর সে মেটিওরোলজিস্ট এবং রেডিও অপারেটরকে এলিয়েনের পোড়া অবশিষ্টাংশকে স্টোর রুমে রেখে সেটিকে সিল করার কাজ দিয়ে দেয়। এরপর সমস্ত লোক স্টোর রুম থেকে নিজেদের জিনিস খালি করতে লাগে। ওদিকে ম্যাক যখন সেই স্টোর রুমে নিজের জিনিস নিতে আসে, তখনই অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট তার সাথে কিছু জরুরি কথা বলতে তাকে নিজের সাথে নিয়ে যায়। তাদের সেখান থেকে যেতেই রেডিও অপারেটর স্টোর রুমে চাবি নিতে কমান্ডারের কাছে চলে যায়
এই সময় মেটিওরোলজিস্ট স্টোর রুমে সেই এলিয়েন অংশের সাথে একেবারে একাই ছিল। ওদিকে ক্যাম্পের বাইরে অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট ম্যাকের সাথে একটি ট্রাকে বসেছিল। সে ম্যাককে বলে, যখন থেকে সিনিয়র বায়োলজিস্ট এলিয়েনের উপর রিসার্চ করা শুরু করেছে তখন থেকেই তার আচরণ কিছুটা বদলে গেছে। এখন তো সে নিজেকে নিজের ঘরেই বন্ধ করে দিয়েছে। তার এই অদ্ভুত আচরণ দেখে আমি ল্যাব থেকে তার রিসার্চ নোট তুলে এনেছি। অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট সেই রিসার্চ নোট পড়া শুরু করে, যেখানে লেখা ছিল এই এলিয়েন জীব পুরো বিশ্বের যে কোনো প্রাণীর নকল করতে পারে আর একই সময়ে অসংখ্য জীবের রূপ নিতে পারে। জানি না এই এলিয়েন কতগুলো গ্রহের উপর কবজা করার পর এই পৃথিবীর প্রাণীদের উপর নিজের নিয়ন্ত্রণ করতে এসেছে। এই এলিয়েন অন্ধকারে নিজের শিকার করে। যে কোনো জীবের উপর নিয়ন্ত্রণ করার জন্য এর প্রয়োজন সেই জীবকে একা থাকতে হবে এবং তার খুব কাছাকাছি থাকতে হবে। এবং সবচেয়ে চিন্তার বিষয় হলো আমাদের স্টোর রুমে থাকা এলিয়েনের পোড়া অংশের মধ্যে তার কোষ এখনো জীবিত রয়েছে। এটা শুনে ম্যাক অস্থির হয়ে ওঠে। অন্যদিকে রেডিও অপারেটর চাবি নিয়ে যখন স্টোর রুমে পৌঁছায় তখন নিজের সামনে যা দেখে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। সে দেখে এলিয়েনের সেই পোড়া অংশ থেকে বের হওয়া ট্যান্টিকেলগুলি মেটিওরোলজিস্টের পুরো শরীরকে চুষে নিচ্ছে এবং এখন সেই এলিয়েন মেটিওরোলজিস্টের রূপ নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এটি দেখে রেডিও অপারেটর দৌড়ে বাইরে ছুটে আসে এবং তাড়াতাড়ি ম্যাক এবং অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টকে সেখানে ডেকে আনে। কিন্তু ততক্ষণে মেটিওরোলজিস্টের রূপ নেওয়া সেই এলিয়েন জানালা ভেঙে বাইরে পালিয়ে গেছে। যদিও তার শরীরের কিছু অংশ তখনও পুরোপুরি মানুষের রূপে আসতে পারেনি। এই কারণে ওই এলিয়েন বেশি দূর পর্যন্ত পালাতে পারে না, এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর ম্যাক এবং তার সঙ্গীরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই এলিয়েনের হাত এখনও সম্পূর্ণ মানুষের মতো হয়নি, কোনো গাছের শিকড়ের মতো দেখাচ্ছিল। আর পরের মুহূর্তে সেই এলিয়েন একটি অদ্ভুত ধরনের আওয়াজ করে চিৎকার করে ওঠে, যেন সে তাদেরকে নিজের থেকে দূরে সরে যেতে বলছিল। কিন্তু তখনই ম্যাক পেট্রোল ঢেলে সেই এলিয়েনকে আগুন ধরিয়ে দেয়। এরপর ম্যাক এবং তার সাথীরা আর দেরি না করে বাকি এলিয়েনের অবশিষ্টাংশ স্টোর রুম থেকে বাইরে বের করে আনে। সেগুলিকেও পুড়িয়ে বরফে দাফন করে দেয়। এই সময় সেখানে সমস্ত সায়েন্টিস্টরা উপস্থিত ছিল, কিন্তু সিনিয়র বায়োলজিস্ট সেখানে ছিল না। এলিয়েনের সমস্ত অংশগুলিকে নষ্ট করার পর যখন বাকি সায়েন্টিস্টরা ক্যাম্পের ভিতরে চলে যায় তারা দেখে যে সিনিয়র বায়োলজিস্ট হেলিকপ্টারের সমস্ত পার্টস গায়েব করে দিয়েছে। হঠাৎ ক্যাম্পের ভিতরে থেকে চিৎকার শুনে ম্যাক দৌড়ে ক্যাম্পের ভিতরে পৌঁছায়। সে দেখে যে সিনিয়র বায়োলজিস্ট কেমন যেন পাগলের মতো একটি কুড়ুল দিয়ে সব কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দিচ্ছে। যখনই কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করছে সে পাগলের মতো তাদের উপর গুলি চালাচ্ছে। এমনকি সে রেডিও অপারেটরকে আহত করে দিয়েছে। এরই মধ্যে মেকানিক ম্যাককে বলে সিনিয়র বায়োলজিস্ট তাদের সমস্ত ট্রাকের পার্টসগুলি গায়েব করে দিয়েছে এবং সাথে সে স্লেজ টানা সমস্ত কুকুরকেও মেরে ফেলেছে। এটা শুনে ম্যাক অবাক হয়। তখনই সিনিয়র বায়োলজিস্টের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সুযোগ বুঝে ম্যাক এবং বাকি লোকেরা তাকে ধরে ফেলে এবং তাকে টুলস রাখার ঘরে বন্ধ করে দেয়। সকাল পর্যন্ত সিনিয়র বায়োলজিস্ট পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল, যদিও এখনও তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। সে ম্যাককে বলে, আমার মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। জানি না এখনো পর্যন্ত সেই এলিয়েন আমাদের টিমের কতজন মেম্বারের রূপ নিয়ে আছে। তারা আমাদের মধ্যেই মিশে থাকতে পারে। আমার ভয় হচ্ছে এই এলিয়েন এখান থেকে বেরিয়ে লোকালয় পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনায় আছে। তাই আমি সমস্ত গাড়ি নষ্ট করে দিয়েছি যাতে সেই এলিয়েন এই জায়গা থেকে পালাতে না পারে। বায়োলজিস্ট ম্যাককে বলে, ডগ ট্রেনারের উপর কড়া নজরদারি রেখো, কারণ ডগ ট্রেনার সবচেয়ে বেশি সময় সেই কুকুরের রূপ নেওয়া এলিয়েনের সাথে ছিল। সিনিয়র বায়োলজিস্টের কথা এখন ম্যাকের মাথায় সন্দেহ ধরিয়ে দেয়। সে বাইরে এসে নিজের বাকি সঙ্গীদেরকেও সমস্ত বিষয়টা জানায়। সে ডক্টরকে জিজ্ঞাসা করে, কোনো কি উপায় আছে যাতে আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে কে এলিয়েন বা কে মানুষ? এটা শুনে ডক্টর কিছুটা চিন্তা করে বলে, যদি আমরা টিমের প্রত্যেকটি সদস্যের রক্তকে শুদ্ধ রক্তের সাথে মেশাই তো আমাদের মধ্যে যে এলিয়েন হবে তার রক্ত শুদ্ধ রক্তের সাথে কোনো রিয়াকশন তো অবশ্যই দেখাবে। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে কে এলিয়েন। সৌভাগ্যবশত এই টেস্ট করার জন্য তাদের ল্যাবে প্রচুর পরিমাণে রক্তের প্যাকেট মজুদ ছিল। কিছু সময় পর যখন ডক্টর রক্তের প্যাকেট নিতে ল্যাবে যায় তবে সেখানে দেখে কেউ সেই সমস্ত রক্ত মেঝেতে ফেলে দিয়েছে। এটি দেখে ডক্টর সঙ্গে সঙ্গে বাকি লোকেদের সেখানে ডেকে নেয়। এই ঘটনার পর তো ম্যাকের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তাদের মধ্যে কেউ না কেউ এলিয়েন তো অবশ্যই ছিল। নিজের সত্যটা ফাঁস হওয়ার থেকে বাঁচতে সমস্ত রক্ত সে ফেলে দিয়েছে। তার সমস্ত সন্দেহ ডক্টর এবং কমান্ডারের উপর ছিল, কারণ ব্লাড স্টোরেজের চাবি শুধু তাদের দুজনের মধ্যে একজনের কাছে থাকত। সন্দেহ থেকে কমান্ডার এবং ডক্টর নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই এইসব দেখে ভয়ে রেডিও অপারেটর সেখান থেকে দৌড়ে পালায়।
তাদের দুজনকে মারার জন্য বন্দুক তৈরি করতে থাকে। কিন্তু এর আগেই কমান্ডার এসে তার উপর নিজের বন্দুক তাক করে ধরে। তখনই ম্যাক তাকে ভালোভাবে বোঝানোর পর রেডিও অপারেটর বন্দুক নামিয়ে দেয় এবং কমান্ডারও সন্দেহের মধ্যে ছিল বলে টিমের লিডারশিপ ছেড়ে নিজের বন্দুক তাদের হাতে তুলে দেয়। যতক্ষণ না এই এলিয়েনের রহস্য না মিটে যাচ্ছে ততক্ষণ সবাই সিদ্ধান্ত নিয়ে ম্যাককে নিজেদের নতুন লিডার বানায়। এখন ম্যাককেই নিজের বুদ্ধি কাটিয়ে জানতে হবে যে তাদের মধ্যে কে এলিয়েন আর কে মানুষ। ম্যাক সবার আগে ডক্টর, কমান্ডার এবং ডগ ট্রেনারকে বাকিদের থেকে দূরে দাঁড় করিয়ে দেয়, কারণ সমস্ত লোকের সন্দেহ এই তিনজনের উপরেই ছিল। তারা সেই তিনজনকে একটি ঘরে নিয়ে গিয়ে বেঁধে দেয় এবং তাদের উপর নজর রাখতে শুরু করে। এই সময় ম্যাক সেই এলিয়েনের ব্যাপারে জানা সমস্ত তথ্য রেকর্ড করছিল। তখনই সে লক্ষ্য করে সেই টি শার্টটিকে, যেটা রাধুনী সিংকে পেয়েছিল। সেটি দেখে ম্যাক আন্দাজ করে এই এলিয়েন যারই শরীরকে শুষে তার রূপ নিয়েছে সে তার কাপড়কে শুষতে পারেনি, তার ছেঁড়া কাপড় সেখানেই ফেলে দিয়েছে। কিন্তু সেই কাপড় এতটাই নোংরা ছিল যে তা থেকে বোঝা মুশকিল ছিল এই কাপড় কার। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট সিনিয়র বায়োলজিস্টের এলিয়েনের উপর করা রিসার্চ বোঝার চেষ্টা করছিল। তখনই হঠাৎ তার ঘরের আলো বন্ধ হয়ে যায়। সে মোমবাতি জ্বালিয়ে ঘর থেকে বাইরে আসতে গেলেই অন্ধকারে দরজার বাইরে কাউকে যেতে দেখে। অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট ভয়ে ভয়ে সেই ছায়ার পিছু করতে করতে যখনই ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসে তখনই সে বরফের উপর ঠিক তেমনই ছেঁড়া কাপড় দেখতে পায়, যেমনটি এলিয়েন কারোর শরীর কবজা করার পর ফেলে রাখে। আর সেই কাপড় অন্য কারণ নয়, বরং ম্যাকের ছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার পর অনেক সময় কেটে যায়। বাকি টিমের তাকে নিয়ে চিন্তা হতে শুরু করে। তখন ম্যাক তাদের বলে, আমি অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টকে খুঁজতে যাচ্ছি, রাধুনী এবং রেডিও অপারেটর আমার সাথে যাবে। এই বলে ম্যাক তাদের দুজনকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে তুষার ঝড় ধীরে ধীরে আরও খারাপ হচ্ছিল। সেই ঝড়ে ম্যাক এবং তার সঙ্গীরা অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টের খোঁজ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তখনই তারা বরফে চাপা দেওয়া কারোর পোড়া লাশ দেখতে পায়। উপরে থাকা চশমা থেকে জানতে পারে তারা এটাই হলো অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টের লাশ। রাধুনী ঘাবড়ে গিয়ে বলে, হে উপরওয়ালা, এই এলিয়েন কেন পোড়ালো একে? বাকি লোকেদের মতো একেও কেন শুষে নিল না? ম্যাক অনুমান করে বলে, হয়তো অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টকে এলিয়েন ইফেক্ট করে দিয়েছিল, কিন্তু সেই এলিয়েন পুরোপুরি তার উপর নিয়ন্ত্রণ করতে পারত তার আগেই অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্ট নিজেকে পুড়িয়ে আত্মহত্যা করে নেয়। ম্যাক রেডিও অপারেটরকে বলে, তুমি ক্যাম্পে গিয়ে বাকিদেরকে অ্যাসিস্ট্যান্ট বায়োলজিস্টের মৃত্যুর খবর দিয়ে দাও, আমি রাধুনীর সাথে নিজের কেবিনে যাচ্ছি। রাধুনী চমকে উঠে জিজ্ঞাসা করে, কিন্তু কেবিনে কেন? ম্যাক বলে, কারণ কেবিন থেকে বের হওয়ার আগে আমি ঘরের লাইট অফ করেছিলাম, এখন সেটি জ্বলছে, নিশ্চয়ই সেখানে কোনো গোলমাল আছে। এই বলে ম্যাক রাধুনীর সাথে নিজের ঘরের দিকে চলে যায়। এরপর বেশ অনেক সময় কেটে যায়, কিন্তু ম্যাক এবং রাধুনী ফিরে আসে না। ম্যাক যাওয়ার আগে নিজের সঙ্গীদের ইনস্ট্রাকশন দিয়েছিল, যদি তারা 20 মিনিটে ফিরে না আসে তো ক্যাম্পের সমস্ত দরজা লক করে দিও, কেউ খুলতে বললেও খুলবে না। এই কথা মেনে তারা ক্যাম্পের সমস্ত দরজা ভালোভাবে লক করে দেয়। আর ঠিক তখনই জিওলজিস্ট কাউকে ক্যাম্পের দিকে আসতে দেখে। সে নিজের সঙ্গীদের ডাকতে যাবেই হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। আসলে জিওলজিস্ট হার্টের রোগে ভুগছিল। সে কোনো রকমে নিজেকে সামলায় এবং নিজের সঙ্গীদের ডেকে আনে। তারা দরজা খুলে দেখে রাধুনী একাই ফিরে এসেছে। খুব বেশি ভয়ে ছিল সে টিমকে ম্যাকের ছেঁড়া শার্টটি দেখিয়ে বলে, এই ছেঁড়া শার্টটি আমি ম্যাকের ঘরে পেয়েছি, আমি তো কোনো রকমে তাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছি। সেই ছেঁড়া শার্ট দেখে সবাই বুঝতে পারে এলিয়েন ম্যাকের শরীরেও কবজা করে নিয়েছে। তখনই কেউ দরজায় আওয়াজ দেয়। তাদের পুরো বিশ্বাস ছিল বাইরে নিশ্চয়ই ম্যাক হবে, তাই কেউই দরজা খোলে না এবং ম্যাককে ঠান্ডার মধ্যেই মরার জন্য ছেড়ে দেয়। কিছু সময় পরেই তারা স্টোর রুম থেকে জানালা ভাঙার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ শুনে তারা সবাই স্টোর রুমের দিকে ছুটে যায়, আর সেটি ম্যাকই ছিল। স্টোর রুমে জানালা ভেঙে সে ভিতরে চলে এসেছিল। সে স্টোর রুমে দরজাও ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল, কারণ সে আন্দাজ করতে পারে যে সবাই তার উপর এলিয়েন হওয়ার সন্দেহ করছে। তখনই রেগে গিয়ে মেকানিক কুড়ুল দিয়ে স্টোর রুমের দরজা ভেঙে দেয়। যখন ফ্লেম থ্রোয়ার দিয়ে ম্যাককে পোড়াতে গিয়ে ভিতরে ঢোকে তারা, ম্যাক নিজের এক হাতে বম এবং অন্য হাতে ফ্লেয়ার জ্বালিয়ে দাঁড়িয়েছিল। ম্যাক তাদের বলে, দেখো তোমরা আমাকে ভুল বুঝছো, কিন্তু আমি এলিয়েন নয়। কেউ আমার ছেঁড়া কাপড় এদিক ওদিক রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। যদি এরপরেও তোমরা কেউ আমাকে মারার চেষ্টা করো তাহলে আমি বোম দিয়ে নিজের সাথে সাথে তোমাদেরকেও মেরে ফেলবো। এটা শুনে মৃত্যুর ভয়ে সবাই নিজেদের হাতিয়ার ফেলে দেয়। তারপর ম্যাক সেই ঘর থেকে বাইরে বেরোতে গেলেই তখনই রাধুনী এবং জিওলজিস্ট পিছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ম্যাক তাদেরকে ফেলে দেয়। আর ধস্তাধস্তিতে হঠাৎ জিওলজিস্টের হার্ট অ্যাটাক চলে আসে। এটা দেখে ম্যাক তাদের তাড়াতাড়ি ডক্টরকে সেখানে ডাকার জন্য বলে। তারপর তারা সবাই ল্যাবে চলে আসে
যেখানে ডক্টর সাথে সাথে জিওলজিস্টের চিকিৎসা শুরু করে দেয়। কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর ডক্টর জিওলজিস্টকে ডিফ্রাইব্রিলেটর দিয়ে শক দেয়, কিন্তু জিওলজিস্টের শরীর তেমনই নিথর হয়ে পড়েছিল। এটি দেখে ডক্টর তাকে পুনরায় শক দেওয়ার জন্য যখনই নিজের হাত সামনে বাড়ায়, তখনই হঠাৎ জিওলজিস্টের পেট থেকে একটি বড় মুখ খুলে ডাক্তারের দুটি হাত কেটে আলাদা করে দেয়। এটি দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে। আসলে সেটি জিওলজিস্ট ছিল না, বরং তার রূপে এলিয়েন। এলিয়েন যারই শরীরকে নকল করত, সে তার স্মৃতি, অভ্যাস, এমনকি তার রোগও কপি করে নিত। যেমনকি সে জিওলজিস্টের হার্টের রোগকেও কপি করে নিয়েছিল। হার্ট অ্যাটাকের পর যখনই ডক্টর এলিয়েনকে শক দেওয়ার চেষ্টা করেছিল, তখন এলিয়েনের মনে হয়েছিল যে ডক্টর তার উপর হামলা করতে যাচ্ছে। এই জন্যই সে ডক্টরের উপর পাল্টা হামলা করে। পরের মুহূর্তেই তার পেট থেকে জিওলজিস্টের আরেকটি মাথা বাইরে বেরোয়, প্রচণ্ড আওয়াজ করে ওঠে। এটি দেখে ম্যাক আর দেরি না করে ফ্লেম থ্রোয়ার দিয়ে সেটিকে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু তখনই সেই জিওলজিস্টের দ্বিতীয় মাথাটি ধর থেকে আলাদা হয়ে কাকড়ার মতো হয়ে বাইরে বেরোয়। সেখান থেকে সেটা পালানোর চেষ্টা করছিল, কিন্তু ম্যাক ফ্লেম থ্রোয়ার দিয়ে সেটাকেও পুড়িয়ে মারে। এই ঘটনার পর টিমের সমস্ত সদস্যদের একে অপরের প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। তখনই ম্যাক রেডিও অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট মেকানিককে সবাইকে বাঁধার জন্য বলে, যাতে সে তাদের পরীক্ষা করতে পারে। কিন্তু তারা সবাই তো ম্যাককেই এলিয়েন ভাবছিল, আর এই কথাতেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরই মধ্যে সুযোগ বুঝে ডগ ট্রেনার ম্যাককে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ম্যাক নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করে দেয়। এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। তারপর ম্যাকের বলায় রেডিও অপারেটর সবাইকে চেয়ারে বেঁধে দেয়, সাথে মরে যাওয়া ডক্টর এবং ডগ ট্রেনারকেও টেবিলে বেঁধে রাখে। এলিয়েনের আসল রহস্য বার করার জন্য ম্যাকের কাছে একটি প্ল্যান ছিল। আসলে জিওলজিস্টের মাথাটিকে কাকড়াতে রূপান্তরিত হতে দেখে ম্যাক বুঝতে পারে এলিয়েনের প্রত্যেকটি অঙ্গ কোনো না কোনো আলাদা প্রাণীর রূপ নিতে পারে। এমনকি তার রক্তের একটি ফোঁটাও একটি আলাদা প্রাণীতে বদলে যেতে পারে। যদি এদের মধ্যে কারোর অঙ্গ বা রক্তের উপর হামলা করার চেষ্টা করা হয়, তবে এই এলিয়েন নিজেকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবে। এই কথা মাথায় রেখে ম্যাক রেডিও অপারেটরকে একে একে সবার রক্তের স্যাম্পেল রেডি করতে বলে। তারপর সে একটি তারকে গরম করে সবার রক্তের স্যাম্পেল পোড়াতে শুরু করে। ম্যাকের আইডিয়া ছিল যে তাদের মধ্যে যদি কেউ এলিয়েন হয়, তো তার রক্ত গরম তারের সাথে কোনো প্রতিক্রিয়া অবশ্যই করবে। এই ভেবে ম্যাক প্রথমে রেডিও অপারেটরের রক্ত চেক করে, তবে সৌভাগ্যবশত তার রক্ত সাধারণ ছিল। তারপর সে মরে যাওয়া ডক্টর এবং ডগ ট্রেনার এবং সাথে সাথে নিজেরও রক্ত চেক করে। সেই তিনজনের রক্তেও কোনো প্রতিক্রিয়া হয় না। এটি দেখে মেকানিক এবং কমান্ডার ম্যাকের এই আইডিয়াকে অদ্ভুত বলে মনে করে। কিন্তু যখন ম্যাক অ্যাসিস্ট্যান্ট মেকানিকের রক্তে গরম তার লাগায়, তখনই তার রক্ত কোনো প্রাণীর মতো লাফিয়ে পালানোর চেষ্টা করে। এর মানে পরিষ্কার ছিল যে অ্যাসিস্ট্যান্ট মেকানিকই এলিয়েন। এখন যখন এলিয়েনকে বুঝে যায় তারা, তখন এলিয়েন অ্যাসিস্ট্যান্ট মেকানিকের রূপ ছেড়ে বাইরে আসতে শুরু করে। বাকিরা ভয়ের চোটে চিৎকার করে ওঠে। দুর্ভাগ্যবশত সেই সময় ম্যাকের ফ্লেম থ্রোয়ার কাজ করা বন্ধ করে দেয়। পরের মুহূর্তে সেই এলিয়েন ঝুলে যায় ছাদের থেকে। রেডিও অপারেটর যখন সাহস করে তাকে পোড়াতে যায়, সেই এলিয়েন একদমে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে নিজের বড় মুখ দিয়ে পুরো আস্তই গিলতে শুরু করে। সে রেডিও অপারেটরকে রক্তাক্ত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে এর আগে সেই এলিয়েন বাকিদেরকে সংক্রমিত করতে পারত। সৌভাগ্যবশত সেই সময় ম্যাকের ফ্লেম থ্রোয়ার ঠিক হয়ে যায় এবং সেই এলিয়েনকে পুড়িয়ে ছাই করে দেয় সে। এরই মধ্যে এলিয়েন দ্বারা ইফেক্ট হয়ে যাওয়া রেডিও অপারেটরও এলিয়েনে বদলাতে শুরু করে। তবে তখনই ম্যাক তাদেরকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এখন ক্যাম্পে ম্যাক ছাড়া কেবল রাঁধুনি, মেকানিক এবং কমান্ডারই বেঁচে ছিল। ম্যাক যখন সেই তিনজনের রক্ত চেক করে দেখে, সৌভাগ্যবশত তাদের রক্ত ঠিকঠাকই ছিল। এর থেকে তাদের একে অপরের উপর সন্দেহ দূর হয়, তাই ম্যাক তিনজনকেই ছেড়ে দেয়। এখন শুধু সিনিয়র বায়োলজিস্টই ছিল যার রক্ত টেস্ট করা বাকি ছিল। সিনিয়র বায়োলজিস্ট তখনও টুলস থাকার ঘরেই বন্দী ছিল। ম্যাক রাঁধুনি এবং কমান্ডারকে সাথে নিয়ে তারও রক্ত টেস্ট করতে বেরিয়ে যায়। এই সময় মেকানিক ক্যাম্পে পাহারা দিচ্ছিল। তবে যাওয়ার আগে ম্যাক মেকানিককে নির্দেশ দিয়ে যায়, যদি সিনিয়র বায়োলজিস্ট আমাদের ছাড়া ক্যাম্পের ভিতর আসার চেষ্টা করে, তবে তুমি তাকে নির্দ্বিধায় পুড়িয়ে মেরে ফেলবে। এটি বলে রাঁধুনি এবং কমান্ডারকে নিয়ে সে চলে যায়। কিন্তু তারা দেখে যে সিনিয়র বায়োলজিস্টের ঘরে দরজা খোলা। সিনিয়র বায়োলজিস্ট সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে তারা আরও ভয় পেয়ে যায় এবং সিনিয়র বায়োলজিস্টের ঘরে তল্লাশি করতে শুরু করে। তখন তারা নিচে একটি সুড়ঙ্গ দেখতে পায়। তারা তিনজনে যখন সেই সুড়ঙ্গের ভিতরে ঢোকে, সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি অর্ধেক তৈরি এলিয়েন স্পেসশিপ দেখতে পায়। সেই স্পেসশিপটি ভাঙা হেলিকপ্টার এবং ট্রাকের পার্টস দিয়ে তৈরি করা হচ্ছিল। এটা দেখে তারা বুঝতে পারে এলিয়েন সেই সময় থেকেই সিনিয়র বায়োলজিস্টের রূপ নিয়েছিল, যখন সে হেলিকপ্টার এবং ট্রাককে নষ্ট করেছিল।
আসলে সে তাদের পার্টস চুরি করে স্পেসশিপ বানাচ্ছিল, যাতে সে এখান থেকে বেরিয়ে লোকালয় এলাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই তল্লাশির সময় তারা দেখে যে মেকানিক ক্যাম্প থেকে বেরিয়ে বাইরের দিকে দৌড়াচ্ছে। কিছু সময় পরেই পুরো রিসার্চ বেসের কারেন্ট চলে যায়। ম্যাকের পুরো বিশ্বাস ছিল এই কাজ সিনিয়র বায়োলজিস্টের রূপ নেওয়া ওই এলিয়েনের। ম্যাক নিজের সঙ্গীদের বলে আগামী 6 ঘন্টার মধ্যেই এখানে ভয়ানক তুষারঝড় আসতে চলেছে, যার ফলে তাপমাত্রা 0-র থেকেও কম হয়ে যাবে, এবং যদি বিদ্যুৎ না থাকে তো হিটার ছাড়া আমরা সবাই ঠান্ডায় মরে যাব। কিন্তু ওই এলিয়েন ঠান্ডাকে সহ্য করতে পারবে। সেই এলিয়েন এটিই চায়, সে আমাদের মারার পর সিনিয়র বায়োলজিস্টের রূপ নিয়ে ঠান্ডায় বরফের নিচে জমে থাকবে এবং দীর্ঘ সময় ঘুমন্ত অবস্থায় থাকবে, যাতে যখন আমাদের রেস্কিউ টিম এখানে পৌঁছাবে তখন তারা সেই এলিয়েনকে সিনিয়র বায়োলজিস্ট ভেবে নিজের সাথে নিয়ে যাবে। এবং যদি একবার এই এলিয়েন লোকালয় এলাকায় পৌঁছে যায় তবে সে প্রত্যেক মানুষের উপর কবজা করে পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। ম্যাক শপথ নেয় সে মরে যাবে, কিন্তু এলিয়েনকে কোনোভাবেই লোকালয়ে পৌঁছাতে দেবে না। সে রাধুনী এবং কমান্ডারের সাথে মিলে একটি প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুযায়ী তাদের সেই পুরো জায়গাকে গরম করতে হবে, যাতে এলিয়েন ঠান্ডায় জমতে না পারে। তারা প্রথমে তো সেই এলিয়েন শিপকে সুড়ঙ্গের সাথে বোমা দিয়ে উড়িয়ে দেয়, তারপর রিসার্চ বেসের সমস্ত কেবিনে বোম ফিট করে দেয়। কিন্তু এই কাজ করার সময় ঠিক তখনই হঠাৎ সিনিয়র বায়োলজিস্টের রূপ নেওয়া সেই এলিয়েন কমান্ডারের পিছনে এসে দাঁড়ায়। সেই এলিয়েন নিজের হাত কমান্ডারের মুখে ঢুকিয়ে দেয় এবং তাকে নিজের ভিতরে শুষে টেনে নেয়। তার আওয়াজ পেয়ে কিছুটা দূরে থাকা রাধুনী ভয় পেয়ে সেই আওয়াজের পিছু করে। এদিকে বমকে ট্রিগারের সাথে জোড়ার সময় ম্যাকও দূর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। বিপদের আভাস পেয়ে সে সঙ্গে সঙ্গে নিজের হাতে থাকা বোমার সলতে জ্বালিয়ে দেয়। তখনই মাটি খুঁড়ে কোনো জিনিস দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে। ম্যাক সাথে সাথে লাফ দিয়ে দূরে সরে যায়। তার বমও তার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। পরের মুহূর্তেই এক বিশাল মনস্টার এলিয়েন মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। সেই এলিয়েনের অর্ধেক মাথা সিনিয়র বায়োলজিস্টের ছিল এবং অর্ধেক একটি ভয়ানক পশুর। তখনই তার পেট চিরে একটি চামড়াহীন কুকুর বাইরে বেরিয়ে আসে। সেটি দেখে ভয়ের চোটে ম্যাকের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সেই এলিয়েন বাকিদের মতো ম্যাককেও নিজের ভিতরে শুষে নিতে এগিয়ে আসছিল। তখনই ম্যাক নিজের জ্বলন্ত বোমাটি তার দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। এর সাথেই একটি ভয়ানক বিস্ফোরণের সাথে ওই এলিয়েন সহ পুরো রিসার্চ সেন্টার পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যবশত ম্যাক সেই বিস্ফোরণে বেঁচে যায়। সে নিজের মদের বোতলটি সাথে নিয়ে এক কোণে গিয়ে বসে পড়ে। তখনই মেকানিক কোথার থেকে সেখানে আসে। হঠাৎ সে ফ্লেম থ্রোয়ার নিয়ে ম্যাকের সামনে এসে দাঁড়ায়। এতক্ষণ পর্যন্ত সে গায়েব ছিল। ম্যাক জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মেকানিক জানায়, কিছু সময় আগে আমি সিনিয়র বায়োলজিস্টকে বাইরে দৌড়াতে দেখেছিলাম। তার পিছু করতে করতে আমি বেস ক্যাম্প থেকে বাইরে চলে গিয়েছিলাম। আমি তুষার ঝড়ে হারিয়ে যাই, তবে সৌভাগ্যবশত এই বিস্ফোরণ আমাকে রাস্তা দেখিয়ে এখানে আসতে সাহায্য করেছে। যদিও তাদের দুজনেরই একে অপরের উপর এলিয়েন হওয়ার সন্দেহ ছিল, কিন্তু তাদের মধ্যে এত সাহস বেঁচে ছিল না যে তারা একে অপরের রহস্য খুলতে পারে। এমনিতেও আগুন নিভতেই তারা দুজনে ঠান্ডায় জমে গিয়ে মারা যেত, তাই তারা সেখান থেকে আর পালানোর চেষ্টা করে না। তারা সেফ মদের বোতল থেকে মদ খেতে খেতে মৃত্যুর অপেক্ষায় সেখানেই বসে থাকে। আর এখানেই শেষ হলো আজকের মুভির প্রথম পর্ব। কিন্তু বিশ্বাস করুন, আসল দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি। রিসার্চ সেন্টার ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনও উত্তরহীন হয়ে রয়ে গেছে। সত্যি কি সেই রহস্যময় এলিয়েন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, নাকি শেষ মুহূর্তে সে আবারও বেঁচে থাকার জন্য কোনো উপায় খুঁজে নিয়েছিল? আর ম্যাক আর মেকানিকের মধ্যে শেষ পর্যন্ত কে সত্যি মানুষ ছিল, নাকি তাদের একজনের ভিতর তখনও লুকিয়েছিল সেই ভয়ঙ্কর প্রাণী? সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এই প্রশ্নগুলোর উত্তর মিলবে গল্পের পরের পর্বে, যেখানে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর রহস্য, আরও রক্ত হিম করা ঘটনা, আর এমন কিছু সত্য যা পুরো গল্পটিকেই নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরের পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন।